আজকে দেখেন, আজকে একটা ছবি দেখায় আপনাদেরকে। এই দেখেন, এখনো উদ্ধত ভঙ্গি তার আছে ঠিকই। এটা হচ্ছে গুম খুনের মামলায় জিয়াউলের বিচার শুরু। শতাধিক গুম খুনের সঙ্গে জড়িত এবং সাবেক সেনা প্রধান একজন, তিনি বলছিলেন যে এই এক জিয়াউল, এত তার উদ্ধত ভঙ্গি, যেহেতু তার সাথে তারেক আহমেদ সিদ্দিকীর যোগাযোগ আছে, শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ আছে, ফলে কোনো সে নিয়ম শৃঙ্খলা মানত না। সে ব্যক্তিগত তার সিসি টিভি বসানো, তারপরে গানম্যান, অস্ত্র রাখা, সমস্ত কিছু ক্যান্টনমেন্টের মধ্যে করত, যেটা শৃঙ্খলার বাইরে। ইকবাল করিম ভুইয়া তাকে নিয়ন্ত্রণ করেও পারছিল না, এরকম একটা অবস্থা তিনি নিজে বলেছেন। এবং তারা বলেছেন যে এই যে সেনাবাহিনী বা অন্যান্য বাহিনী থেকে তারা গেছে বিভিন্ন র্যাবের দায়িত্ব পালন করতে, গেছে তারা অফিসার হিসাবে, কিন্তু তারা যখন ব্যাক করছে সব খুনি হয়ে। বিষয়টা তাই। আজকে আমি আরেকটা রিপোর্ট দেখি, দেখেন যে গুমের শিকার ব্যক্তিদের মুখে, এই যে এই রিপোর্টটা, গুমের শিকার ব্যক্তিদের মুখে নির্যাতনের ভয়ঙ্কর শিকার। তাতে দেখা যাচ্ছে যে কি পরিমাণ তাকে একজন বিএনপি কর্মী, তিনি কমিশনকে বলেছেন গোপনাঙ্গে ইলেকট্রিক শক দেওয়ার সাথে সাথে আমি সেন্সলেস হয়ে পড়ে যাই। কতক্ষণ শুয়ে আছি জানি না, কিছুক্ষণ পর কানে আওয়াজ শুনতেছি, তারা কথা বলতেছে বেঁচে আছে বেঁচে আছে। দাঁড়ানোর পর বলতেছে তাকে ঝুলা, আবার ঝুলাইয়া আবার পিটানো, বলে তুই বুঝোস না, তুই পিলখানা হত্যাকাণ্ড নিয়ে লেখস। এই হচ্ছে ঘটনা। শিবির কর্মী একজন, সেও বলতেছে যে জোরে মিউজিক যখন বাজতো তখন বোঝা যেত যে কাউকে ভীষণভাবে অত্যাচার করা হচ্ছে। তিনি বলছেন যে আমার কন্টিনিউয়াস 2 মাস চোখ ব্যথা ছিল, ওরা চোখ বেঁধে রাখার কারণে আমার চোখে প্রচন্ড ব্যথা হতো, মনে হচ্ছে সবকিছু ছিঁড়ে যাবে। পরে যখন আমি বের হলাম তখন আমার চোখে অপারেশন করা হয়, মানে এই চোখে রেটিনা এন্ডিং যেটা, এটা ছিঁড়ে যায়। একজন ছাত্রী বলতেছে অনেকটা ক্রুসিফাইড হওয়ার মতো করে আমার হাত 2 দিকে বেঁধে ঝুলিয়ে রাখছে। ওরা আমার ওড়না নিয়ে নিছিল, আমার গায়ে ওড়না ছিল না। যাক, আমি আর এই বর্ণনা আর না বলি, এটা খুবই অশালীন। যখন বলছে মেয়ে আমার মানে পিরিয়ড হয়েছে, তখন এটা নিয়েও হাসাহাসি করছে, অথচ যারা হাসাহাসি করে তাদের পাশে মা বোনরা আছে। এবং আমি যেই কারণে বলছি, এই যে জিয়াউল হাসান কত বড় ক্ষতি করছে দেখেন। প্রত্যেকটা এই যে র্যাব, ডিজিএফআই, এনএসআই, পুলিশ, প্রত্যেকটার যে সংস্থাগুলো আছে, তাদের গোয়েন্দা সংস্থা, তাদের গোপন সেল ছিল। এইসব সেলে এই সমস্ত সংস্থার কর্মকর্তারা নির্যাতনের সাথে জড়িত। এবং গত 15 বছরে এদের সংখ্যা তো আর কম না। এই নির্যাতনের সঙ্গে জড়িত এই কর্মকর্তারা বা সদস্যরা, তারা তো এখনো বাহিনীতে আছে। এরা কিভাবে দায়িত্ব পালন করবে? এরা তো আসলে অ্যাকচুয়ালি খুনি। তারা আইন লঙ্ঘন করে অত্যাচার নির্যাতন করছে উপরের নির্দেশে তারা বেআইনি কাজ করছে। এখন এদেরকে পর্যায়ক্রমে রিমুভ করাটা উচিত, কারণ এরা যেহেতু অপরাধ করে ফেলছে, সবসময় একটা সাইকোলজিক্যাল প্রেশারে ভুগবে। আবার এটাকে যদি তারা ওন করে, তাহলে এরা অন্যদেরকে প্রভাবিত করবে, বলবে যে এইভাবেই করা উচিত, মানে তুমিও করো আমিও করি, অথবা তারা এটার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে। সুতরাং এই সংস্থার সঙ্গে যারা এই ধরনের সাথে জড়িত ছিল, তাদেরকে আস্তে আস্তে রিমুভ করে দিয়ে তাদের একটা শোধনাগারে মাধ্যমে তাদেরকে পরিশুদ্ধ করা দরকার। কারণ কয়জনকে শাস্তি দেওয়া যাবে, কয়জনকে দেওয়া যাবে না, আমার যথেষ্ট সন্দেহ আছে। যেহেতু তারা উপরের নির্দেশে কাজ করেছে, ফলে তারা এটাকে মানে দায়িত্ব হিসেবে, সরকারি দায়িত্ব হিসেবে পালন করেছে এবং খুনি হয়েছে। রাষ্ট্র তাদেরকে খুনি করেছে, ফলে এই দায় রাষ্ট্রকে নিতে হবে। এখন এদেরকে বিচার করবেন নাকি সংশোধনাগারে পাঠাবেন, এটা সিদ্ধান্ত নেওয়া উচিত। কিন্তু এই যে জিয়াউল হাসানদের মতন এই ব্যক্তিরা কত বড় যে ক্ষতি করলো, এটা দীর্ঘস্থায়ী, আগামী 50-100 বছরেও এই ক্ষত সারবে না এই বাহিনীগুলোতে, আমি এটা বিশ্বাস করি।